এই নীল ষষ্ঠী বলা চলে উৎসবে বাঙালির জীবনে মাসের সংখ্যা থেকে উৎসবের সংখ্যা নাকি বেশি হয়। এখন তেমনই একটি উৎসব হলো নীল উত্তমার ষষ্ঠী। কাছে একদম আমরা বাঙালির ঘরের একটি শিব লোকায়ত বন্দনা এবং উৎসব এই ভজন নীল ষষ্ঠী। শুনব। প্রতি বছরই চৈত্র সংক্রান্তির আগের দিন এই নীল ষষ্ঠী উদযাপন করা হয়, অর্থাৎ উৎসবটি পালন করা হয়। এবছর যেটি 2025-এর 13ই এপ্রিল রবিবারে পড়েছে। এবং বলা বাহুল্য যে এই নীল ষষ্ঠী হলো আসলে শিবের উপাসনা। মূলত মায়েরা নিজের সন্তানের মঙ্গল কামনার জন্য কিন্তু এই পুজো বা বলতে পারেন যে এই নীল ষষ্ঠী পালন করে থাকে। এবং সেই নীল ষষ্ঠী পালন করতেই বা বলতে পারেন সেই নীল ষষ্ঠীর উদযাপনকে কেন্দ্র করে আজকে বটতলার জোড়া শিব মন্দির কিন্তু সেজে উঠেছে। একদিকে যেমন রয়েছে তার গায়ে বছরের পর বছরের অর্থাৎ বয়সের ছাপ, তার পাশাপাশি নতুনভাবে কিন্তু তাকে সাজিয়ে তোলা হয়েছে। এবং যেই নীল ষষ্ঠীর মূলত যে অনুষ্ঠান বা উৎসব, সেই উৎসবে সামিল হতে দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ এখানে এসে পৌঁছেছে। তবে এই নীল ষষ্ঠী কী এবং কিভাবে পালন করা হচ্ছে তা তো আপনাদেরকে দেখাবই। তার পাশাপাশি যেখানে মালদা মুর্শিদাবাদে ধর্মীয় সংঘাত একটি বড় সমস্যা হয়ে উঠেছে, সেখানে দাঁড়িয়ে এই বছরের পর বছরের পুরনো অর্থাৎ জোড়া শিব মন্দিরে নীল ষষ্ঠী উদযাপন কোথাও কি বাঙালি হিন্দুদেরকে তার নিজস্ব যে গৌরব, সেই গৌরব মনে করিয়ে দেওয়ার একটি উদ্দেশ্য বা বলতে পারেন বলা চলে একটি পথ। চলুন সবটাই কথা বলে জেনে নেব। দিদি, আপনার পরিবারের তরফ থেকে এই মন্দির মানে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আজকে নীল ষষ্ঠীতে বহু ভক্তরা এখানে জমায়েত করছেন, বহু ভক্তরা আসছেন। যে মন্দির এতদিন ধরে বন্ধ ছিল আজকে নতুন রূপে সেজে উঠেছে, কেমন লাগছে? হ্যাঁ, খুব তো ভালোই লাগছে, কারণ আমার বাবার স্বপ্ন ছিল এই মন্দিরটাকে সুন্দর করে করা, কিন্তু বাবা তো করে যেতে পারেননি। এবার আমার একটাই ভাই, আমরা 3 বোন ঠিক রক্ষণাবেক্ষণ আমাদের দায়িত্বে করতে পারছি না, ওই জন্য মহারাজকে হাতে হস্তান্তর করলাম। মহারাজ করছেন, আস্তে আস্তে উন্নতি হবে আশা করি। এবং আমার বাবা স্বর্গীয়, উনি দেখে শান্তি পাবেন, এটাই আমাদের পাওয়া। মহারাজের হাতে হস্তান্তর করার পরে এই প্রথম, মানে প্রথম বলবো না যে এর আগেও হয়েছে ছোট করে, ছোট বড়, সেখানে দাঁড়িয়ে আজকেও একটা মানে বড় করে অনুষ্ঠান হচ্ছে, দূর দূরান্ত থেকে মানুষ আসছে। কোথাও কি মনে হচ্ছে সার্থক হয়েছে আপনাদের হস্তান্তর? হ্যাঁ, সার্থকের পথেই তো, সার্থকের পথেই আমরা খুবই খুশি। আমার মাও এসেছিলেন, এখন বাড়িতে গেলেন আবার। আমরা খুবই খুশি, আরও উন্নতি হোক, আরও মানুষজন আসুন, এটাই আমরা চাইছি আরও দিনের দিন। আপনার পরিচয়টা? আমি মৌসুমী রায়, আমার বাড়ি পান্ডুয়া। আমার বাবা লক্ষ্মীনারায়ণ চ্যাটার্জি ছিলেন, উনি এই মানে সংস্কার করেছিলেন এই মন্দিরের। এই মন্দির হচ্ছে বর্ধমান মহারাজের ছিল, কিন্তু এই আশেপাশে পুরো জায়গাটা আমাদের, কিন্তু এটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তারপরে 1980-তে সম্ভবত বাবা আবার নতুন করে সংস্কার করেন। তারপরে আমরাই দেখাশোনা করছিলাম, কিন্তু দিন দিন আর সম্ভব হচ্ছে না আর কি, সেই জন্য মহারাজের হাতে তুলে দিলাম আমরা। প্রথম কথা হচ্ছে এই উদ্যোগটা প্রীতম ও মহারাজের, এবং প্রীতমের উদ্যোগেই এই আশ্রমের পরিকল্পনা এবং এই আশ্রমের সব কিছু। এবং প্রীতম তো আমাদের ভালোবাসার নাম, ওর দীক্ষিত নাম প্রেমানন্দ ভৈরব। তো প্রীতমের এবং মহারাজের আহ্বানে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে। সবচেয়ে বেশি যে প্রত্যেককে আমার একটাই অনুরোধ, সবাই এগিয়ে আসুন, কেন একটি কল্প তো আর নিজে থেকে হয় না, সবাই মিলে এসে সহযোগিতা করলেই এই মন্দিরটাকে আমরা দাঁড় করাতে পারবো। তাই আমার প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, সবাই এগিয়ে আসুন, সবাই মিলে এই আশ্রম নির্মাণ কার্যে আমরা হাত লাগাই, প্রত্যেকেই সেবা কার্যে হাত লাগিয়ে মন্দিরটি নির্মাণ করি, আশ্রমটা নির্মাণ করি। দেখুন, অ্যাকচুয়ালি এই জায়গাটা বর্ধমান রাজবাড়ির, এই শিব মন্দির দুটো বর্ধমান রাজবাড়ির ছিল, দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়েছিল এবং লোকে এখানে অসামাজিক কাজকর্মের মধ্যে রত ছিল। এই জমিটা আনইউজড অবস্থায় ছিল। এটি লোকাল লোকের চোখে পড়ে এবং লোকাল লোক সেইটি আমাদের মহারাজ পরমাত্মানন্দর হাতে তুলে দেন, এবং পরমাত্মানন্দের হাতে তুলে দেওয়ার পরেই মহারাজ সঙ্গে সঙ্গেই এইটা সংস্কার করা এবং তার মন্দিরটাকে আবার চালু করা
এবং আপনি চারিদিকেই দেখতে পাচ্ছেন যে হিন্দুত্বের যে অভাব ঘটছে সেইটাকে আবার জাগরণ করবার জন্য, কারণ এলাকায় একটু হিন্দুত্বের এখানে অভাব আছে, অন্য সম্প্রদায়ের মানুষের এখানে প্রচুর বাস, তার মধ্যে থেকে হিন্দুত্বের জাগরণের জন্য মহারাজ এই এই টোটাল জায়গাটাকে একটা আশ্রমের রূপ দেবার জন্য উনি প্রচেষ্টা করছেন। জোড়া শিব মন্দির দুটো ওনাদের ট্রাস্টির হাত থেকে ওনারা নিয়ে এটাকে চালু করছেন। দৈনিক এখানে পুজো হচ্ছে এবং বিভিন্ন অনুষ্ঠানগুলোতে স্পেশাল পুজো হচ্ছে। দূর দূরান্ত থেকে মহারাজের কলকাতা থেকে যেমন লোক আসছে, খন্ডানের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসছে এবং কল্যাণী থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে মহারাজের সঙ্গে যারা পরিচিত তারা এখানে আসছেন এবং এই জায়গাটাকে টোটালটা আপনারা কভার করবেন যে আমরা এইটাকে একটা রামকৃষ্ণ মিশনের স্টাইলে আমরা একটা আশ্রমের রূপ দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এলাকার যত লোক আছে এবং মহারাজের শিষ্য আছেন, ভক্ত আছেন, তাদের কাছে আমাদের করজোড়ে সবিনয় নিবেদন, এই আশ্রম তৈরি করবার জন্য আমাদের মানসিক সহযোগিতা অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের আর্থিক সহযোগিতার প্রচণ্ড প্রয়োজন, যাতে আমরা 1 বছরের মধ্যেই আশা করি আশ্রমের আমরা প্রায় 50% কাজ আমরা করতে পারি। এটাই আমাদের ভক্তবৃন্দের কাছে অনুরোধ যে চারিদিকে দেখুন বিভিন্ন সম্প্রদায়ের লোক এখানে, হিন্দু ছাড়া প্রচুর সম্প্রদায়ের লোক এখানে আশেপাশে বাস, তার মধ্যে থেকে হিন্দু সম্প্রদায়ের এখানে একটা আশ্রম করা খুবই জরুরি, যাতে এলাকার মানুষ এখানে শিব পূজায় অংশগ্রহণ করতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন ধরনের পূজায় অংশগ্রহণ করতে পারে এবং একটা আশ্রমিক পরিবেশের মধ্যে আমরা থেকে যাতে আশেপাশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখতে পারি, সেটার জন্য আমাদের আশ্রমের খুবই প্রয়োজন। এবং এলাকার সমস্ত লোকেদের, অধিবাসীবৃন্দের কাছে অ্যাজ ওয়েল অ্যাজ মহারাজের ভক্ত শিষ্য সবার কাছে আমাদের আবেদন যে আপনারা দয়া করে আর্থিক সাহায্য করে যত শীঘ্রই সম্ভব এটাকে আশ্রমের রূপদানের চেষ্টা করবেন। দূর দূরান্ত থেকে মানুষজন আজকে এখানে আসছেন এবং এত বছরের পুরনো একটি মন্দির, সেটি বহু সময় ধরে বন্ধ ছিল, সেই মন্দিরও সেজে উঠেছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। পুরো রাজ্যবাসীর কাছে আমি ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করছি রাজ্যের কল্যাণ হোক, পশ্চিমবঙ্গের রাজ্যে যা পরিস্থিতি সেই পরিস্থিতির যাতে উন্নতি ঘটে, শান্তি ফিরে আসুক, বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করছি। আর এখানে এত সুন্দর মনোরম পরিবেশ দেখুন, এখানে জোড়া শিব মন্দির রয়েছে, খান্নান গ্রামে দূর দূরান্ত থেকে মানুষ আসছে, তারাও খুব ভালো, তাদেরও ভালো লাগছে। আর মহারাজের কৃপায় এই মন্দির আবার পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে, এটা আমাদের সকলের কাছে গর্বের বিষয়। মহারাজ, এই মুহূর্তে আমরা যদি সার্বিকভাবে মুর্শিদাবাদ বা মালদার চিত্র দেখি, কিছুদিন আগে মালদা যেমন একদম খবরের শিরোনামে ছিল মোথাবাড়ি, সেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদও ঠিক একইভাবে ওয়াকাফ আইন বিরোধিতায় যে ঘটনার পরিস্থিতি হচ্ছে, এখনো পর্যন্ত 100-র বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে, নিহত হয়েছেন এবং বহু হিন্দুরা মুর্শিদাবাদ ছেড়ে প্রাণ ভয়ে মালদায় চলে আসছেন। এই বিষয় নিয়ে কি বলবেন? মুর্শিদাবাদ ছেড়ে মালদায় চলে আসা এটা তো কাপুরুষতা। এখানে যোগ্য জবাব দিতে হবে, পেঁদিয়ে সিধে করে দিতে হবে। যখন হিন্দুরা নিজেদের হাতে অস্ত্র তুলে নেবে সেদিন এর যথাযথ বিচার হয়ে যাবে। পালিয়ে কেউ বাঁচতে পারবে না। আমরা বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে এসেছি, পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে কোথায় যাব? বঙ্গোপসাগরে যাব নাকি? ফলে এখন পালানোর কোনো সিন নেই। এখন ঢিল মারলে, পাটকেল মারলে ইট খেতে হবে। আমাদের প্রত্যেকটা দেবদেবী সশস্ত্র, আমাদের কোনো দেবদেবী নিরস্ত্র নয়। অতএব প্রতিটি ঘরে ঘরে অস্ত্র রাখতে হবে, প্রত্যেকটা মা বোনকে এগিয়ে আসতে হবে, প্রত্যেকটা যুবককে এগিয়ে আসতে হবে। স্বধর্মে নিধরংসেহ পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম রক্ষার জন্য, নিজেদের মা বোনদের ইজ্জত রক্ষার জন্য, নিজেদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা তাকে রক্ষা করবার জন্য যতদূর যেতে হয় আমরা ততদূরই যাব। এবং হিন্দু সমাজ ধীরে ধীরে একত্রিত হচ্ছে। হিন্দুরা বুঝতে পারছে যে দীর্ঘদিন এই সেকুলার রাজনীতি করে, সেকুলারিজম করে, এই ধর্ম সমন্বয়ের ভেগ বার্তা দিয়ে কি সর্বনাশ আমরা করেছি। আর সর্বনাশের পথে হাঁটা নয়। ওয়াকফ আইন ফাইন কিচ্ছু নয়। ওয়াকফ আইন করে বলতেই শুরু করেছে রাজভবন এখন ওয়াকফ সম্পত্তি, কোনদিন ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি, সব ওয়াকফ সম্পত্তি। এমনকি কুম্ভ মেলা হয়েছে ওয়াকফ সম্পত্তিতে। কোনদিন বলবে গোটা ভারতবর্ষ ওয়াকফ সম্পত্তি। তোমরা যদি ওদেশ থেকে অত কিছুই নিয়ে এসেছিলে, তাহলে ওদেশে না থেকে দেশে এসেছিলে কেন?
অতএব ওই সমস্ত কথায় কোনো বিশ্বাস নেই। এখন যে এগিয়ে আসবে তাকে প্যাদানি খেতে হবে। কিন্তু তারা যেটা বলছেন যে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, ট্যাঙ্কে বিষাক্ত পদার্থ দিয়ে দিচ্ছে, বিষ দিয়ে দেওয়া হচ্ছে, তারা প্রাণ ভয়ে বেরিয়ে আসছেন, তারা প্রশাসনের ওপর ভরসা রাখতে পারছেন না এই মুহূর্তে। প্রশাসনের উপর ভরসা রাখার তো কথাও নয়, কারণ প্রশাসন তো দলদাস প্রশাসন, প্রশাসন চটিচাটা প্রশাসন, প্রশাসন হচ্ছে মিনি পাকিস্তান করবার প্রশাসন, প্রশাসন হচ্ছে বাংলাদেশ তৈরি করবার প্রশাসন। তা সেই প্রশাসনের ওপর ভরসা রেখে কী লাভ হবে? অতএব প্রশাসনের ওপর যারা ভরসা রাখতে পারছে না তারা যে ভুল করছে সে কথা নয়, আসলে হিন্দুদের এককাট্টা হতে হবে। হিন্দুরা যদি এখনও এককাট্টা না হয়, বাংলাদেশে যেরকম অবস্থা হচ্ছে, কচুকাটা করা হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, জখম হচ্ছে, ইতিমধ্যে এখানে শুরু হয়ে গেছে, সেটা আরও প্রসারিত হবে। অতএব ইতিমধ্যে এই বিষয়টি যেটি আপনি বললেন বাংলাদেশের প্রসঙ্গ, ইতিমধ্যে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি একটি কথা বলেছেন যে কাশ্মীরি হিন্দুদের যে পরিণতি হয়েছিল সেই পরিণতি বাঙালি যে হিন্দুরা অর্থাৎ মুর্শিদাবাদের মূলত তাদের উদ্দেশ্য করে তিনি বলছেন, অর্থাৎ কাশ্মীরি হিন্দুদের সঙ্গে যে ঘটনা চলছে সেই ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে। কাশ্মীরের সঙ্গে তুলনা করে খানিকটা ঠিক করেছেন, খানিকটা বলবো, কাশ্মীরের চেয়েও করুণ পরিণতি হবে এই পশ্চিমবঙ্গে। কাশ্মীরে তাও পালিয়ে গিয়ে কিছু হিন্দু পণ্ডিত আত্মরক্ষা করতে পেরেছিল। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাশ্মীর শৈবিজম ছড়িয়ে পড়েছিল এবং সেখানে কিছু কিছু শৈব হিন্দু পণ্ডিতরা আত্মগোপন করতে পেরেছিল, আত্মরক্ষা করতে পেরেছিল। পশ্চিমবঙ্গ থেকে আর পালিয়েও যেতে পারবে না, এইখানে ওপেন কচুকাটা করে দেবে। হ্যাঁ, না হলে প্রকাশ্য রাস্তার ওপরে গৈরিক ধ্বজ খুলে ফেলছে, সেটা আমরা একেবারে বিনা প্রতিবাদে দেখতে পাচ্ছি। এবং সেইখানে প্রশাসন উপস্থিত রয়েছে, পুলিশ নীরব রয়েছে। পুলিশ যেখানে নীরব, প্রশাসন যেখানে নীরব, শাসক যেখানে নীরব, সেখানে এই রাক্ষসীর রাজত্বে আমাদের এর চেয়ে বেশি আর কী হবে? অতএব এখনই এর প্রতিবিধান করবার ব্যবস্থা করতে হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।